আমন্ত্রণ আপনাদের সবাইকে বিয়ন্ড বর্ডার স্পোর্টস পেজের দ্য ফুটবল ইনসাইডে। আমি আপনাদের সাথে আছি রাহুল ইসলাম শান্ত এবং আমার সাথে রয়েছে সবসময়ের মতো ইকবাল মাহমুদ। আমরা আজকে অনেকগুলো খেলা নিয়ে কথা বলবো। আমরা লাস্ট উইকে বেশ কিছু খেলা দেখলাম। আমরা রিয়াল মাদ্রিদ বার্সা নিয়ে কথা বলবো, আমরা আর্সেনাল ম্যান সিটি নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই কথা বলতে চাই রিয়াল মাদ্রিদ নিয়ে। ইকবাল ভাই, রিয়াল মাদ্রিদের ফাইনালি এমবাপ্পে ছাড়া গোল করার মতো মানুষ হয়তো রিয়াল মাদ্রিদ অনেকদিন পরে দেখলো। আমরা মিলিতাওয়ের একটা দুর্দান্ত ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল দেখলাম। এটা না মূলত এটা লং রেঞ্জ শুট ছিল আর রাইট দুর্দান্ত একটা পাওয়ারফুল শুট ছিল। আমার আপনার কাছে কি মনে হয় যে রেগুলার স্ট্রাইকারের বাইরে যখন হচ্ছে এই ধরনের প্লেয়াররা গোল করে সেক্ষেত্রে স্ট্রাইকারের উপর যে প্রেশারগুলো থাকে দলের উপর পক্ষ থেকে, এগুলো কি কিছুটা হলেও কমে যায়? সেটা তো অবশ্যই, তবে ব্যাপারটা হচ্ছে কি আসলে রিয়াল মাদ্রিদের লাস্ট কিছু ম্যাচ দেখবেন একদম মানে অলমোস্ট পেনাল্টি নির্ভর হয়ে গেছিল এবং কিছু পেনাল্টি নিয়ে অলরেডি কিন্তু অনেক কন্ট্রোভার্সিও আছে। তো সেই জায়গা থেকে লাস্ট ম্যাচটা আসলে বিশেষ করে মিলিটাওর যে গোলটা, এটা কিন্তু একদম দুর্দান্ত একটা গোল ছিল, যেমন পাওয়ার ছিল এবং একদম মানে ওখান থেকে ইভেন ডিফেন্ডাররা ব্লক করার টাইমও পায় না, মানে এত ফাস্ট হচ্ছে শ্যুটটা হচ্ছে নিয়ে ফেলছে। তো এই জায়গাগুলো আসলে যেমন ভলভার্দে যেটা করে রিয়াল মাদ্রিদে, বা আগে আমরা মডরিচকে দেখতাম, মাঝে মাঝে ক্রুজকে দেখতাম, তো সেই জায়গায় আসলে রিয়াল মাদ্রিদের যে নতুন মিডফিল্ড, যেখানে ইয়াং একটা মিডফিল্ড দেখি এবং এখানে আমাদের বেলিংহামও নেই, তো সেই জায়গা থেকে এরকম একটা গোল রিয়াল মাদ্রিদের জন্য মানে পুরো খেলার আসলে মোড়টাই ঘুরে দেয়। এবং সেই জায়গা থেকে আমি যদি বলি যে পাশাপাশি আপনি দেখেন এমবাপ্পে কিন্তু কন্টিনিউ স্কোর করছে, তো সেই জায়গায় যদি সাপোর্টিভ রোলে আমরা যদি ভিনিকে বা গুলার বা মাস্তান্তুনো বা রদ্রিগো বা দিয়াস কাউকে যদি আসলে কন্টিনিউ কেউ গোল না দেখি, সেখানে কিন্তু পুরো প্রেশারটা আসলে মানে জাবির ক্ষেত্রেও এটা কিন্তু সেম দেখবেন, জাবি কিন্তু এই জন্য অনেকটাই এমবাপ্পের উপরই নির্ভর করতেছে এবং এমবাপ্পে একদম ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে দলে, কারণ এমবাপ্পেই দিন শেষ হচ্ছে আপনাকে 3 পয়েন্ট এনে দিচ্ছে প্রতিটা ম্যাচে। তো সেই জায়গা থেকে আসলে একটু ডিফারেন্ট আমরা দেখলাম এই ম্যাচটা, এবং অলমোস্ট ম্যাচটা হচ্ছে অন্যান্য ম্যাচের থেকে একটু আলাদাভাবেই পারফর্ম করছে। এবং স্পানিওল কিন্তু আসলে খারাপ টিম না, লা লিগার কম্প্যারিজনে আপনার স্পানিওলকে আসলে মোটামুটি মিড দল হিসেবেই বলতে হবে, যে একদম লো সারির দল সেরকম না। এবং স্পানিওলের সাথে বার্সার সম্পর্ক কেমন তা তো জানেন। তো সেই জায়গা থেকে আসলে একটা ভালো ম্যাচ ছিল অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য। আমি আপনাকে একটা জিনিস আমি পার্সোনালি জিজ্ঞেস করতে চাই, পেনাল্টি নিয়ে কথা বলছিলেন, দুটো পেনাল্টি চ্যাম্পিয়ন্স লিগের রাতে আমরা দেখলাম মাদ্রিদ পেল, দুটো পেনাল্টি তারা কনভার্ট করে গোল নিয়ে আসলেন। আপনি কোন পেনাল্টিটা স্পেসিফিকভাবে মানে আপনার কাছে মনে হয়েছে একটু কন্ট্রোভার্সি? আমার কাছে কিন্তু পার্সোনালি মনে হয়নি, কারণ হচ্ছে প্রথম পেনাল্টিটা যদি আপনি একটু দেখেন, সেখানে রদ্রিগোকে যেভাবে ট্যাকেল করা হলো, মানে দেয়ার ওয়াজ নো কোশ্চেন যে এটা পেনাল্টি কি বা পেনাল্টি কি না, এটা কিন্তু একদম 100% পেনাল্টি ছিল। আর সেকেন্ড যে পেনাল্টিটা, সেখানে হয়তো আপনি বলতে পারেন যে প্লেয়াররা আবেদন করতে পারেনি, রেফারি হয়তো হচ্ছে খুব দ্রুত ডিসিশন নিয়ে নিছে। রিয়াল মাদ্রিদে আমরা কাউকে দেখলাম না তারা হচ্ছে এটা নিয়ে কল করছে, এর আগেই রেফারি হচ্ছে গিয়ে কল দিয়েছে। কিন্তু যদি সেটা ভিএআরে যেত, আমার কাছে পার্সোনালি মনে হয় সেটা পেনাল্টির দাবিদার, কারণ আপনি যখন ভিআরে চেক করবেন একটা বল যখন প্লেয়ারের হাতে লাগবে, সেটা পজিশনের থেকে বেশি রুলস অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে ফুটবলের বর্তমান যে রুলসটা আছে সেটা অনুযায়ী কিন্তু পেনাল্টি সেটা কিন্তু অবশ্যই আমি এখানে আসলে সেকেন্ড পেনাল্টিটার কথাই বলবো, আপনার সেকেন্ড যেটা নিয়ে আসলে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। তো এই পেনাল্টিটা আসলে যদি ভিআরে যেত এবং ওখান থেকে ডিসিশনটা আসতো, তখন আসলে এত কন্ট্রোভার্সি থাকতো না। বাট শুরুতেই আসলে যেভাবে রেফারির সাথে সাথে হচ্ছে এটাকে পেনাল্টি দিয়ে দেয়, তো ওই জায়গাটায় আসলে আমরা সবসময় দেখছি বার্সা বা রিয়াল মাদ্রিদের পক্ষে যদি কোনো একটা কল যায়, সেক্ষেত্রে আসলে মনে হয় যে রিয়াল মাদ্রিদের পক্ষে দিচ্ছে বা বার্সার পক্ষে দিচ্ছে। বাট জিনিসগুলো হয় কি, এটা আসলে সব কিছুই আসলে মানে পার্ট অফ দ্য ম্যাচ। তো এই জায়গাটা আসলে কোনো রেফারি আসলে এটা ওইভাবে চায় না, সবাই নিরপেক্ষ থেকে আসলে দিতে চায়। এই জায়গায় জিনিসটা হয়তো বা ভারে গেলে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আর একটু বেটার হতো। সে জায়গায় যেহেতু ডিরেক্ট একটা কল ছিল, ওই জায়গাটা আসলে কন্ট্রোভার্সিটা একটু হওয়া স্বাভাবিক। আসলে আমরা যদি মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী তাদের হচ্ছে বার্সার ব্যাপারে কথা বলি, তারাও হচ্ছে লিগের তাদের ম্যাচটা জিতে নিলেন, তারা হচ্ছে 3টা গোল করলেন। তো
তাদের আবার প্র্যাকটিস গ্রাউন্ডে তাদের খেলতে হলো 6000-এর কম দর্শক উপস্থিতি নিয়ে। তাদের ইউটিউব চ্যানেলে একটা পোস্ট চলতেছিলেন যে খুব শীঘ্রই হয়তো ক্যাম্প নিউ, স্পটিফাই ক্যাম্প নিউ শুরু হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে। এর আগে প্র্যাকটিস গ্রাউন্ডে মাত্র 6000 সমর্থক নিয়ে লামিন ইয়ামাল ছাড়া একটা দল খেলতেছে, এবং আমার কাছে দেখে খুব মনে হয়নি যে দলটা ইয়ামাল নির্ভর এমন কিছু। কিন্তু যখন আমরা ইয়ামালকে নামতে দেখি মাঠে, বার্সার হয়ে খেলেন, তখন কিন্তু দেখলে একটু কি মনে হয় বার্সাকে যে বার্সা ইয়ামাল নির্ভর, ইয়ামাল ছাড়া এই দলটার জন্য হচ্ছে খুব বেশি দূরে যাওয়ার সম্ভাবনা নেই, এমন কিছু কি দেখে মনে হয়েছে আপনার? বিশেষ করে আমার লাস্ট ম্যাচটা যদি আপনি বলেন, বা লাস্ট দুইটা ম্যাচও যদি বলি, আমি ইউসিএল এর ম্যাচটাও যদি বলি, এই দুইটা ম্যাচ আসলে বার্সেলোনা যথেষ্ট ভালো ছিল। এখানে আসলে আপনার একটা আসলে ঘাটতি তো থাকেই, এবং আমরা যেখানে যদি ইয়ামাল থাকতো, আমরা ইউজুয়ালি দেখি যে আমাদের রাফিনাকে দেখি লেফট সাইডে খেলতে, তো এখন রাফিনা খেলতেছে রাইট সাইডে ইয়ামালের জায়গায়। তো ওই জায়গায় হচ্ছে ওভারঅল যদি একটু ইউসিএল এর ম্যাচটা টানি, ওই ম্যাচটা তো আসলে একদম মানে 3টা পার্সনের নাম বলতেই হবে। প্রথমত রাশফোর্ড, যে প্রথমে একটা দুর্দান্ত হেড, এবং সেকেন্ড যে গোলটা একদম দুর্দান্ত একটা বুলেট শট ছিল একদম ডিবক্সের বাহির থেকে। অ্যান্ড যদি মিডফিল্ডের কথা বলি, পেদ্রি মাস্টার ক্লাস একের পর এক প্রতিটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। ইভেন সাথে ফ্র্যাঙ্কের কথাও বলতে হয়। এবং যদি দেখি একটু পেছনে গার্সিয়া, স্টেগেনের বদলে গার্সিয়া আসার পর গার্সিয়া কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে, এবং আপনি দেখেন মানে প্রতিটা ম্যাচেই কিন্তু গার্সিয়ার একটা ইম্প্যাক্ট আছে। চ্যাম্পিয়ন্স লিগে যদি গার্সিয়া না থাকতেন, আমি যদি ভুল না করি, তাহলে হয়তো বার্সা একাধিক গোল হজম করে বসতো। রাইট। ওই দিন নিউক্যাসলের বিপক্ষে আসলে ওই ম্যাচটা খুবই টাফ ছিল। সেখানে গার্সিয়া যে কিছু দুর্দান্ত সেভ করেছে, ওখানে আসলে ম্যাচটা মানে বার্সার পক্ষে রয়ে গেছে, এবং মিডফিল্ড কন্ট্রোলটা তো যেমন গোলকিপার যখন এই ধরনের কিছু সেভ করবে, তখন কিন্তু প্লেয়াররা একটা অন্য ধরনের একটা আত্মবিশ্বাস পায়। তারা কিন্তু হচ্ছে ফ্রিলি খেলতে পারে, যে তাদের হচ্ছে গিয়ে ডিফেন্স নিয়ে, বা তাদের হচ্ছে গিয়ে একটা বল মিস হয়ে গেলে তাদের গোলকিপার কিভাবে সেভ করবে ওটা নিয়ে কিন্তু তাদের চিন্তা থাকে না। তাদের হচ্ছে খুব ফ্রিলি মুভ করতে পারে, খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে তারা এগিয়ে খেলতে পারে। সো আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে একটা গোলকিপার যখন খুব ভালো করে না, ওখানে ডিফেন্সের আসলে মনোবলটা অনেক বেড়ে যায়। এবং ওই ম্যাচের ইম্প্যাক্টটা আপনি দেখেন, লাস্ট ম্যাচটা যেটা লা লিগায়, এখানে কিন্তু বার্সার ডিফেন্স যথেষ্ট সলিড ছিল, এবং গার্সিয়া অ্যাজ ইউজুয়াল ভালো পারফর্ম করেছে, পেদ্রির কথা তো বলতেই হয়। এবং টোরেস হচ্ছে একসময় আমরা ভাবতাম কি যে লেভানডস্কির হয়তো বা অল্টারনেটিভ হিসেবে টোরেস, অথবা আমাদের নতুন যে অ্যাড হলো রাশফোর্ড, কিন্তু টোরেস কিন্তু কালকে একদম সে বুঝিয়ে দিল যে সে আসলে স্টার্টিং 11-এ ডিজার্ভ করে তার প্লেসটা। এবং আমরা সিজনে প্রথম মনে হয় দেখলাম যে লেভানডস্কি এবং হচ্ছে টোরেস হচ্ছে একসাথে নামলেন, রাইট? এর আগে হয়তো তারা দেখলাম হচ্ছে একটু চেঞ্জ করে আগে পরে হচ্ছে গিয়ে নামতে ছিল, বাট এই প্রথম কিন্তু তারা একসাথে নামলেন। হ্যাঁ, একসাথে। এবং টোরেসের কিন্তু একটা এখানে মাইলস্টোনও আছে, সে অলমোস্ট ডেভিড ভিয়ার গোল স্কোরটাকে হচ্ছে টাচ করেছে। তো সেই জায়গায় আসলে টোরেস যেভাবে পারফর্ম করছে, বার্সার এখন মোটামুটি যথেষ্ট ব্যালেন্স টিম। তো লামিন ইয়ামাল অবশ্যই আসলে একটা বার্সার শক্তি বাড়বে, বাট আপাতত লাস্ট 2 ম্যাচের পারফরমেন্সে আমরা বার্সার পারফরমেন্স খুবই সলিড এবং ভালো দেখছি। দর্শক, আমরা এখন চলে যাব একটু প্রিমিয়ার লিগের দিকে। আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে মাসুদ, তুমি কি ভালো হবে না? আর্সেনাল কবে ভালো হবে? কবে আর্সেনালের খেলা দেখে মনে হবে তারা লিগের টাইটেলের জন্য তারা রেস করবে? আমরা এবার সিজনের শুরুতেই হয়তো দেখছিলাম, অনেকেই হয়তো আমরা চিন্তা করেছিলাম যে এবছর কি ফাইনালি মিকেল আর্তেতা, যিনি সবসময় বলে বিলিভ ইন দ্য প্রসেস, আর কত বছর আমরা তার উপর ভরসা রাখবো? ম্যান সিটির খেলায়, আর্সেনাল ভার্সেস ম্যান সিটির খেলায় তারা খুব শেষ মুহূর্তে অ্যাডিশনাল টাইমে গিয়ে খেলাটার স্কোরটা লেভেল করলেন। খেলাটা মনে হচ্ছিল আর্সেনালের হাত থেকে তাদের ঘরের মাঠে বের করে নিয়ে গেছিল পেপ গার্দিওলা। সেখান থেকে তারা কোনোভাবে ম্যাচটা ড্র করে। তো এই ম্যাচের পরে আমার কাছে পার্সোনালি আর্সেনালের জন্য মনে হয় না মানে উচ্ছ্বাসিত হওয়ার মতো কিছু আছে। অলরেডি লিভারপুলের থেকে তারা 5 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। ম্যান সিটি যারা হচ্ছে 8 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। মানে এটা কি লিগ শুরু হতেই কি তারা মানে লিগের রেস থেকে, চ্যাম্পিয়ন্স হওয়ার রেস থেকে ছিটকে পড়ে গেল?
ব্যাপারটা আসলে এরকম না, এটা ট্রু যে আর্সেনাল আসলে লাস্ট কয়েক সিজন ধরে জাস্ট আমরা সেকেন্ড সবাই বলছে যে সেকেন্ড পজিশনটা কনফার্ম আর্সেনালের, এরপর ফার্স্ট থার্ড কে হবে আমরা এটা দেখি। তো ব্যাপারটা আসলে এখন পর্যন্ত এরকম জায়গাতেই আছে, কিন্তু এই সিজনে আসলে লিভারপুল দুর্দান্ত। তো লিভারপুল আসলে একে আছে এবং লিভারপুলের কাছ থেকে ফার্স্ট প্লেসটা হান্ট করা আসলে যে কোনো টিমের জন্য আমি মনে করি এই সিজনের টাফ, কারণ লিভারপুলের দুর্দান্ত একটা টিম বর্তমানে। আপনি দেখছেন নতুন এতগুলো সাইনিং এবার হলো এবং অলমোস্ট কম বেশি সবাই কিন্তু ভালো পারফর্ম করছে। আপনি দেখেন ইশাক নেই, একই টেকে গোল করছে। তো ওভারঅল এই জায়গায় আসলে লিভারপুলের সাথে আপনি সিটিকে চিন্তা করেন সেকেন্ডে বা আর্সেনালকে চিন্তা করেন সেকেন্ড থার্ড যেই হোক, মানে লিভারপুলের প্লেসটা অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে ফিক্সড। এবার লিভারপুল অলমোস্ট, মানে আমার পার্সোনাল মতামত যে হয়তো বা লিগে প্রথমই হতে যাচ্ছে। তো এই জায়গায় আসলে যেই থাকুক, মানে লং ওয়ে টু গো, মানে খুব টাফ একটা কম্পিটিশন হবে লিভারপুলকে বিট করা। লিভারপুলের টিম ডেপথ যে পরিমাণ, অন্যান্য টিমের কি আসলে এতটুকু পরিমাণে ডেপথ আছে? তারা ইসাককে কি তারা স্টার্টিংয়ে রাখতেছে না, ইকে থেকে দিয়ে তারা গেম শুরু করতেছে এবং ইকে থেকে স্কোরও করতেছে। আপনি এই টাইপের ধরনের প্লেয়ারে কিন্তু আপনি চাইলেই বসিয়ে রাখতে পারবেন না। আপনি 100 মিলিয়ন ইউরোর মতো একটা দাম দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে অবশ্যই তাকে আপনি বসিয়ে রাখবেন না। সেখানে আপনার মিডফিল্ডারে দেখলাম অনেকদিন পরে নাম্বার 7 যাকে বায়ার্ন লেভারকুসেন থেকে নিয়ে আসা হলো, তাকে বসিয়ে দেখা গেল গিয়ে প্রথমবারের মতো হ্যাঁ আপনার গিয়ে ভার্সকে বসিয়ে দেওয়া হলো এবং সে পরবর্তীতে মাঠে নামলেন। মানে এই টিমের সব জায়গাতে এতগুলো ব্যাকআপ প্লেয়ার থাকার কারণে আমার এইবারের জন্য আমার কাছে মনে হয় লিভারপুলের যতটুকু না বেশি চান্সেস প্রিমিয়ার লিগে, অলরেডি আমার মনে হয় এটা তারা কনফার্মই করে ফেলেছেন প্রিমিয়ার লিগটা। চ্যাম্পিয়ন্স লিগের দিকে আমার যে মনে হয় তাদের ইন্টারেস্ট এবং তাদের ফোকাসটা আরও বেশি, এই কারণে তারা প্লেয়ারদেরকে অনেক বেশি বিশ্রাম দিতে পারতেছে এবং তাদের স্টার প্লেয়াররা সেসব জায়গাতে তারা স্টার পারফরমেন্সও করতেছে। রাইট, এই জায়গায় আমি একমত। এই জন্যই হয়তো বা আমরা ইশাককে দেখতেছি না, হয়তো বা প্র্যাকটিসে আরেকটু কীভাবে দলের সাথে ভালো মানিয়ে নেওয়া যায় এই জায়গাগুলো নিয়ে ইশাককে নিয়ে কাজ করা হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা, লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ দুইটা একদম ডিফারেন্ট জিনিস। সো আমরা কিন্তু লিভারপুলের ভালো পারফরমেন্সের পাশাপাশি কয়েকটা ম্যাচে কিন্তু লাক দেখলাম, একদম শেষের দিকে লিভারপুল স্কোর করছে। তো এই লাকটা না আসলে আপনার লিগের ক্ষেত্রে যতটা হয়, লাস্ট ম্যাচে কিন্তু আমরা প্রথমবারের মতো দেখলাম যে 80 মিনিটের পরে গোল ছাড়া লিভারপুল ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। যদিও এখানে ম্যাচের শেষে কিছু আমরা দেখলাম জ্যাক গ্রিলিশ মোটেও খুশি না, বাট এন্ড অফ দ্য ডে আপনার গোল ফুটবলের খেলা এবং গিয়ে গোল ডিফাইন করে দেয় একটা টিমকে সব কিছু। রাইট, অবশ্যই। আর যদি আমরা একটু ম্যানচেস্টার সিটি অ্যান্ড আর্সেনালের প্রসঙ্গটা টানি, আপনার লাস্ট ম্যাচটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে আপনি যেটা বললেন যে আসলে আর্সেনালের কি খুশি হওয়ার মতো কিছু আছে কি না। আর্সেনাল কিন্তু ম্যাচটা অলমোস্ট হেরেই গেছিলো। তো শেষ একদম মার্টিনেলির একটা দুর্দান্ত ফিনিশ ছিল শেষের দিকে, তো ওই জায়গাটায় আসলে আর্সেনাল 1 পয়েন্ট পায়। ভাই এই 1 পয়েন্ট আপনাকে লিগের রেসে কত দূর নিয়ে যেতে পারবে এটা নিয়ে আমার অনেক বড় কোশ্চেন আছে। না, আরেকটা বিষয় আছে, আপনার এই 1 পয়েন্ট যে ওরা নিল, সুবিধা কিন্তু সবচেয়ে বেশি লিভারপুলের। আপনি দেখেন সেকেন্ড থার্ড যারা আছে তারা আরো পিছিয়ে গেল। এখানে যদি কেউ 3 পয়েন্ট নিত তারা লিভারপুলের কাছাকাছি চলে আসতো। তো ওই জায়গা থেকে আসলে মেইন বেনিফিটটা কিন্তু পাচ্ছে লিভারপুল। রাইট। ইকবাল ভাই, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এতক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফিজ।